আইনের সাহায্য নাও। তুমি আমাকে মারধর করতে পারো না, তুমি আমাকে চোখ রাঙাতে পারো না, তুমি আমাকে বাজে কথা বলতে পারো না, রাষ্ট্র তোমাকে সেই অধিকার দেয়নি। কিন্তু আমরা মাঝে মাঝে কিছু কিছু রাষ্ট্র নেতাদের দাদাগিরি দেখতে পাই, প্রকাশ্যে দেখতে পাই। পেছনে ক্ষমতা আছে, হ্যাঁ, সেই ক্ষমতাকে কাজে লাগাচ্ছে, সেই ক্ষমতার অসৎ ব্যবহার করছে, সাধারণ মানুষের উপরে আঘাত আনছে, আর সাধারণ মানুষ কী করছে? ভয়ে আতঙ্কে গুটিয়ে নিচ্ছে। কি করবে বাবা? যদি সাধারণ মানুষ একটু তাদের সঙ্গে লাগতে যায়, তাদের বিরুদ্ধে কথা বলতে যায়, প্রতিবাদ করতে যায়, তাহলে চট থাপ্পড় খাবে, কোথায় কোথায় নিজেদের সম্মানটা হারাবে, অসম্মান করবে তারা সবার সামনে। তাই বাবা, আমি সাথে পাশে থাকি না, বারান্দা থেকে নামি না। এই ঘুমিয়ে গেলি নাকি রে? না না কবিতাটা ভালো, ভালো লাগছে। তো আমি যেটা বলছিলাম, এবারে সাউন্ড মিউট করে দে। হিন্দুস্তানের লকডাউনের মাঝখানে অনেক কবিতা ছিল। হ্যাঁ, আরে স্যার ভালো লাগছে, বলো স্যার। তো স্যার বলো, স্যার বলো বলো। ঠিক আছে, আরো 20 মিনিট আছে, বলো। হ্যাঁ, স্পিকার মিউট কর, বলো মিউট করে দে। তাহলে আমি পরিবার নিয়ে বলছিলাম। তাহলে পরিবার, তোমরা যদি মনে করো যে পরিবারের সুখ দুঃখ কষ্ট সবেতেই তোমরা সামিল হবে, তাহলে তোমরা কিন্তু ইতিহাসটাকে বুঝতে পারবে। আবার যদি এরকম হয়, তোমরা বাড়ির সবার সঙ্গে সবার মতো করে মিশে যেতে চাও, তাদের কষ্ট দুঃখ আনন্দ সব কিছুই ভাগ করে নিতে চাও, তারাও ভাগ করে নিতে দেয়। কিন্তু কোনো কোনো বাড়িতে আছে যারা বড়রা কী করে না, ছোটদের সমস্ত ব্যাপারে ইনভলভ করে না, তাদের সঙ্গে মনের কথা বলে না, শেয়ার করে না, বরং দূরে রাখে। শুধু বলে, ও এখন বড়দের মাঝখানে কেন এসেছিস, তোদের পড়া আছে সামনে, মাধ্যমিকের জন্য তোরা প্রস্তুতি নিচ্ছিস, অতএব চলে যা। তো না, এটা ঠিক নয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো তোমাদের একটু দূরে রাখা দরকার, এটা ঠিকই। কিন্তু আবার বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের উচিত তোমাদেরকে একসাথে নিয়ে এগোনো। কারণ কোনো কারণে যদি একটা অঘটন ঘটে যায়, তাহলে কিছুটা যাতে নিজের পায়ের নিচে জমিটা শক্ত থাকে, এলোমেলো না হয়ে যায়, তার জন্য কিন্তু এমনভাবে তৈরি করে রাখা উচিত। পুরোপুরি বাবা মা একবারে আগলে রেখেছে নিরাপত্তার ঘেরটোপে, আরে চিরকাল তো বাবা মা থাকবে না, কোনো কারণে যদি কারোর কিছু হয়ে যায় তাহলে একেবারে অসহায় হয়ে পড়বে। তাই এই বয়স থেকে তৈরি করতে হবে ছেলে মেয়েকে, নিজের পায়ে দাঁড় করানোর জন্য তৈরি করতে হবে ছেলে মেয়েদের, নিজের উপরে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য, ভরসা ফিরিয়ে আনার জন্য, মনটাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, যে কোনো আঘাত এলে আমরা টলে যাব না, আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছিলেন না, যে ওই যে দাও তারে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে দাও, গৃহ ছাড়া করে দাও। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তাহলে বাবা মা যদি তাদের স্নেহের আঁচলে সবসময় ছেলে মেয়েকে বেঁধে রাখতে চায়, তাহলে তারা পরিণত হবে কি করে, নিজের পায়ে দাঁড়াবে কি করে? তাহলে গৃহ ছাড়া করতে হবে, গৃহ ছাড়া বাড়ি ছাড়া করতে হবে। আরে বাড়ি ছাড়া করলে তবে গিয়ে বাইরে গিয়ে তারা লড়াই করবে, কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে। ওই রকম মায়ের বাবুটি হয়ে কাটিয়ে দেবে না সারা জীবন, মায়ের বাবু। বউ আসে বলে না, মায়ের বাবু হয়ে কাটিয়ে দিচ্ছে, মায়ের বাবু হয়ে কাটিয়ে দেবে না, একটু দাঁড়াতে দিতে হবে, সুযোগ দিতে হবে। তাহলে আমি বলছিলাম কি না, একটা পরিবারের কথা বলছিলাম। আরে একটা পরিবারকে রক্ষা করার জন্য আমাদের কত ভাবতে হয়, কত মাথা খাটাতে হয়, কত বিপদ, কত সমস্যা, সেগুলো মোকাবিলা করার জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হয়, আমাদের মাথা খাটাতে হয়। কখনো কখনো অনেক সময় সত্যি কূটনীতিটাকেও আমাদের বুঝতে হয়। কারণ কূটনীতি যদি না বোঝো, যারা কূটনীতি প্রয়োগ করবে তাদের কূটনীতির জালটাকে ছিন্ন করবে কী করে? নাহলে পড়ে পড়ে মার খেতে হবে। তাহলে ইতিহাসের মধ্যেই তো আছে কূটনীতি, ইতিহাসের মধ্যেই তো আছে রাজনীতি, ইতিহাসের মধ্যেই তো আছে আঘাত, পাল্টা আঘাত। তাহলে ইতিহাসটা ভালো লাগে না কে বলছে, কেনই বলছে? ইতিহাস ভালো লাগতে বাধ্য।
কারণ ইতিহাসের মধ্যে আমি আছি, আমরা আছি, প্রত্যেকে আছি, আমাদের পরিবার আছে, পাড়া প্রতিবেশী আছে, সমাজ আছে। তাই এই মুহূর্তে যে নাট্যাংশটা নিয়ে পড়ছি সেই নাট্যাংশটা লেখা হয়েছে 1938 খ্রিস্টাব্দে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। কিন্তু এই নাট্যাংশের বিষয়টাকে আমরা আজকের আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জীবনের সঙ্গে মিশিয়ে আমরা একে উপলব্ধি করব। আগে ইংরেজরা ছিল, আগে অত্যাচারীরা ছিল, আগে শোষক শ্রেণী ছিল, সুযোগ সন্ধানী ছিল, আগে কূটনীতিবিদরা ছিল, আজও ইংরেজরা আছে, আজও আছে। দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ স্বাধীনতা এসেছে, ঠিকই স্বাধীনতা এসেছে। স্বাধীনতা মানে যদি একটা শ্রেণীর বঞ্চনা হয় তাহলে স্বাধীনতা এসেছে। স্বাধীনতা মানে যদি নামে স্বাধীনতা হয় তাহলে স্বাধীনতা এসেছে। স্বাধীনতা মানে যদি মাতব্বরি হয় তাহলে স্বাধীনতা এসেছে। স্বাধীনতা মানে যদি স্বাধীন রাষ্ট্রে থাকা সত্ত্বেও নিজেদের রাস্তা নিজেদেরকেই করতে হয় লড়াই করে, তাহলে সেরকম স্বাধীনতা এসেছে। স্বাধীনতা তো এসেছেই, স্বাধীনতা এসেছে। আগে ইংরেজরা ছিল, আজও ইংরেজরা আছে। ভারতবর্ষে আগে ছিল ইংরেজরা, আজও ইংরেজরা আছে। আসলে ইংরেজরা আছে মানে কি, ইংরেজদের মধ্যে যে কূটনীতি ছিল সেই কূটনীতিটা আজও থেকে গেছে। ইংরেজদের মধ্যে যে চালাকিটা ছিল সেই চালাকিটা আজও থেকে গেছে। ইংরেজদের মধ্যে যে শয়তানি বুদ্ধিটা ছিল সেই শয়তানি বুদ্ধি আজও থেকে গেছে। ইংরেজদের মধ্যে যে ক্ষমতার লোভটা ছিল সেই ক্ষমতার লোভ আজও থেকে গেছে। ইংরেজদের মধ্যে মানুষের মধ্যে যে দ্বিধা বিভাজন করার জন্য যে নীতিটাকে প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করার যে মানসিকতা ছিল সেটা আজও থেকে গেছে। মানুষকে পদানত করার মানসিকতা আজও থেকে গেছে। মানুষের উপরে অধিকার ফলানো, কর্তৃত্ব আধিপত্য ফলানোর যে মানসিকতা সেটা আগে ছিল, আজও থেকে গেছে। মানুষের মধ্যে স্বার্থপরতা আগেও ছিল, আজও থেকে গেছে। মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা আগে ছিল, আজও আছে। আর সেই অন্যায়কারীদের হাতটাকে মজবুত করতো যারা আগেও ছিল, আজও আছে। তাহলে আজ ইংরেজরা আছে। ইংরেজরা মানে ইংরেজরা তো চলে গেছে, কিন্তু আছে কারা? ইংরেজদের ভেতরে থাকা সেই নীতিগুলো থেকে গেছে, কূটনীতির থেকে গেছে, সেই জটিল কুটিল মানসিকতার মানুষগুলো থেকে গেছে। তাহলে বোঝো, একটা পরিবারকে রক্ষা করার জন্য আমরা এই রকমভাবে ইতিহাসকে বুঝি, আমরা এইভাবে কত বিপদ আঘাত আমরা আটকানোর চেষ্টা করি। অথচ একটা দেশকে রক্ষা করতে গেলে, একটা রাজ্যকে রক্ষা করতে গেলে ঠিক কতখানি পরিণত মাথা কাজ হতে হবে, ঠিক কতখানি সমস্ত গুণে গুণান্বিত হতে হবে, ঠিক কী ধরনের আদর্শ স্থানীয় ব্যক্তি হতে হবে, সমস্ত দিক থেকে পরিপূর্ণ হতে হবে, এবং তার বিচক্ষণতা, তার দূরদর্শিতা, তার কূটনীতি, তার আদর্শ, তার ন্যায়পরায়ণতা, তার সত্যবাদিতা, সমস্ত কিছু নিয়ে তিনি হয়ে উঠেন একজন আদর্শ সম্রাট, আদর্শ নবাব। এবং সেই সম্রাটের দ্বারাই, সেই নবাবের দ্বারাই কিন্তু রাষ্ট্র সুরক্ষিত থাকে, রাষ্ট্রের তথা রাজ্যের প্রজারা নিরাপত্তার মধ্যে থাকতে পারে। তাহলে আমরা যখন আঙুলটা তুলব যে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ডুবে যাওয়ার পেছনে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ তথা সিরাজউদ্দৌলা দায়ী, তাহলে অনেকবার ভাবা উচিত, অনেকবার। একটা পরিবারকে রক্ষা করার জন্য এতখানি মাথা আমাদের খাটাতে হচ্ছে, তাহলে এত বড় রাজ্যকে রক্ষা করার জন্য ঠিক কতখানি মাথা খাটাতে হবে। সেক্ষেত্রে একটু যদি ভুল ত্রুটি হয়, একটু যদি অন্যমনস্কতা তৈরি হয়, একটু যদি দুর্বলতা তৈরি হয়, তাহলে এধার ওধার হয়ে যাবে। হ্যাঁ, যেটা হয়ে গিয়েছিল। মাত্র 15 মাসের রাজত্ব। 1756 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছেন সিরাজ,
আলীবর্দী খাঁর পরবর্তীকালে। কিন্তু যখন তিনি সিংহাসনে বসেছেন তখন তার চারদিকে ষড়যন্ত্রের বাতাবরণ, মাথার উপরে দুর্যোগের মেঘ ঘনিয়ে উঠেছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করতে, বণিক, কিন্তু বণিকের মানদণ্ড হঠাৎ করে রাজদণ্ডে পরিণত হওয়ার জন্য তৎপরতা দেখা গেল। ওই সাউন্ড স্পিকার মিউট কর। তৎপরতা দেখা গেল। আর তার মানে এটা বুঝবে কিন্তু বণিক ব্যবসায়ী, আর ব্যবসায়ীদের, আমি সবার কথা বলছি না, যারা ব্যবসায়ী বুদ্ধি ধারণ করতে পারে না তাদের বিজনেস কিন্তু ফ্লপ, মাঠে মারা যায়। তাই যারা চাকরি করবে না, পৈতৃক বিজনেসটাকে, পৈতৃক ব্যবসাটাকে যারা দেখবে বলে ভাবছো, তাদেরও কিন্তু ইতিহাস বুঝতে হবে, তাদেরও ইতিহাস পড়তে হবে, তাদেরও কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, মাথা কাটাতে হবে, ব্যবসায়ী বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, হিসেবি বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইতিহাস না জানলে তো মারাই পড়বে, একেবারে স্পট ডেথ, মাঠে মারা পড়বে। ইতিহাস ভালো লাগে না? ইতিহাস ভালো যদি না লাগাতে পারো, ইতিহাস যদি না বুঝতে পারো, আজকের কোনো রকম হয়তো পড়াশোনা করছো জাস্ট নামমাত্র, পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, কদিন পরে যখন নিজেই হবে বাড়ির অভিভাবক বা অভিভাবিকা, তখন ওই বাড়িটাকে, ওই ফ্যামিলিটাকে রক্ষা করতে পারবে না ইতিহাস না বুঝলে। ইতিহাস পড়বে না, ইতিহাস বুঝবে না, ইতিহাস ভালো লাগাবে না, তাহলে একবারে ফিনিশ হয়ে যেতে হবে। আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করবো, এতগুলো কথা বলার পরে, আমি আরও আসছি, কিন্তু আমি এতগুলো কথার পরে একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে যে ইতিহাস পড়ছি আমরা? মনে হচ্ছে ইতিহাস পড়ছি? না, মনে হচ্ছে না? আমরা তো জীবনের কথা বলছি। এটা তো মনে হচ্ছে আমরা জীবনকে দেখতে পাচ্ছি, এ তো মনে হচ্ছে আমাদের পরিবারকে দেখতে পাচ্ছি। সত্যি তো, আমার বাবা মা তো চেষ্টা করে প্রতিনিয়ত, কত নিরাপত্তার মধ্যে আমাদের রাখার চেষ্টা করে, বাইরে যেতে দেওয়ার আগে 5 বার ভাবে। কারণ চারদিক, আরে স্বাধীন দেশে বাস করি, স্বাধীন রাষ্ট্রে বাস করি, তা সত্ত্বেও কিন্তু বাইরে ছেলে মেয়েদেরকে পাঠানোর আগে আমরা কয়েকবার ভাবি। কেন ভাবি? কারণ আমরা তাদের নিরাপত্তার কথাটা ভাবি। তাহলে আমরা আমাদের পরিবারের নিরাপত্তার জন্য যখন ভাবছি, এত মাথা খাটাচ্ছি, এত মাথাকে কাজে লাগাচ্ছি, তাহলে একটা রাজ্যকে রক্ষা করার জন্য ঠিক কতখানি মাথা খাটাতে হবে? একার মাথা দ্বারা সম্ভব নয়। তাহলে তাকে নির্ভর করতে হবে তার সভাপরিষদদের ওপরে। তাহলে সভাপরিষদরা বিশ্বস্ত হতে হবে। সভাপরিষদরা যদি বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, তাহলে একা সিরাজের পক্ষে তথা সম্রাটের পক্ষে, নবাবের পক্ষে কোথায় সম্ভব? কিভাবে সম্ভব? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে ব্যবসা করতে, ওকে, ভালো মনে তারা ব্যবসা করতে এসেছে, আর আলীবর্দী খাঁ তাদের সুযোগ সুবিধা দিয়েছে, তারপরে সিরাজও তাদের সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে দেখতে পাচ্ছে, বাহ, লোভে চোখ দুটো চিকচিক করে উঠছে, বাহ, কি সুন্দর সোনার সিংহাসনটা পেতে হবে আমাদের। যদি ওই সিংহাসনটা পেয়ে যাই, তাহলে ব্যবসা তো করবই, ব্যবসার উপরে তো একচেটিয়া অধিকার আমাদের থাকবেই। তারপরে বাংলা তথা ভারতবর্ষের রাজস্ব আদায়ের, সংগ্রহের পুরো ক্ষমতাটাকে মুষ্টিবদ্ধ করে নিলাম। ব্যাস, রাজস্ব, ওদিকে ব্যবসায় অর্থ, ক্ষমতার ব্যবসা, কে আর তাদের এখান থেকে হটায়? তাহলে কি করে বুঝবে? একটা পরিবারকে রক্ষা করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, একটা রাজ্যকে রক্ষা করতে গেলে একটা মানুষ, নবাবের দ্বারা একার পক্ষে সম্ভব নয়। তাহলে তার রাজ্যের ওপরে এই যে ঘন কালো মেঘ ঘনীভূত হয়েছে, সেই মেঘটা যে দেখা যাচ্ছে, রাজা কি, সম্রাট কি প্রতিদিন তার প্রাসাদে গিয়ে ঘন কালো মেঘটাকে ওই দূরবীন দিয়ে দেখবে কোথায় ছিটে ফোটা মেঘ দেখা যাচ্ছে? দেখবে? তাহলে ওই মেঘ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, কারা বলবে? কারা আগে থেকে আভাসটা দেবে? তার সভাপরিষদরা দেবে। কিন্তু তার সভাপরিষদরাই বিকিয়ে গেছে। তার সভাপরিষদরা এতটাই লোভী, নিজেদের স্বার্থটাকেই দেখে, স্বার্থটাকেই বোঝে, তারা কিন্তু আস্তে আস্তে এই নবাবের পক্ষ থেকে সরে যাচ্ছে। তারা দেখতে পাচ্ছে যে নবাবের পক্ষে থাকলে আমাদের কোটি টাকা লাভ, আর আমরা যদি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মেলাই তাহলে আমাদের কয়েকশো কোটি টাকা লাভ। তাহলে কাঁচা কলা এখানে থাকছে, এই যে থাকবো এখানে থোড়ি। রাজবল্লভ, আরে রাজবল্লভ তো বিজনেসম্যান, হ্যাঁ, ব্যবসাদার মানুষ, রাজকোষ দেখাশোনা করে,
নবাবের। তো রাজবল্লভের মানুষের মাথা একটা বিরাট বড় মাথা মাথা। তারপরে জগৎ শেঠ ব্যবসায়ী, জগৎ শেঠ, শেঠ উপাধিটা এমনি এমনি পায়নি তো, বিরাট বড় বিজনেসম্যান, বিশাল টাকা, আমার অত টাকা, তাহলে আমি একটু যদি এধার ওধার একটু বেইমানি করে ফেলতে পারি তাহলে এই টাকা আরও কয়েকশো কোটি টাকাতে চলে যাবে, তাহলে করলে কী আছে। আর নবাবের বিশ্বাসঘাতকতা গঙ্গায় ফেলে দাও, নবাবের প্রতি বিশ্বস্ততাকে গঙ্গায় ফেলে দাও, বিশ্বাসঘাতকতা করো, কোটি কোটি টাকা যেখানে, সেখানে মানুষ 2-1 টাকার জন্য মানুষকে খুন করে দেয়, আর কোটি কোটি টাকা। ইতিহাস ভালো লাগবে না? ভালো লাগবে না কেন? ভালো লাগানোর মতো করে তোমাদের কেউ বোঝায়নি, পড়ায়নি, তাই ভালো লাগবে না, ভালো লাগেনি। শুধুমাত্র ছাত্রছাত্রীদের একার পক্ষে সম্ভব নয় কোনো একটা বিষয়কে ভালো লাগানো, সেটার সহযোগিতাটা দরকার হয় কোনো একজন শিক্ষক শিক্ষিকার। যিনি উপস্থাপন করছেন তিনি কিভাবে বোঝাচ্ছেন, শুধু লাইনে আছে, লাইন পড়িয়ে দিলাম, ইতিহাস শেষ, এটা হয়ে গেল ইতিহাস। আরে ইতিহাস তো ইতিহাসের মতোই বোঝাতে হবে রে বাবা। ইতিহাসকে যদি আমরা জীবন দিয়ে না দেখতে পাই তাহলে কিসের ইতিহাস, ভালো লাগবেই না কখনো। তাহলে সেই নবাব, একে তো ওইদিকে দুর্যোগের মেঘ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার উপরে তার সহপারিষদদের বিশ্বাসঘাতকতা। নবাব যে আন্দাজ করতে পারেনি তার নয়, অবশ্যই টের পেয়েছিলেন, কিন্তু সব থেকে বড় আঘাতটা এসেছিল তার নিজের আপনজনের থেকে, নিজের লোকের থেকে। নিজের যারা কাছের, যারা আপনজন, যারা মানুষ সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারে যদি বাড়ির লোকের সাপোর্টটা পায়, বাড়ির লোক যদি তার উপরে ভরসা রাখে, বিশ্বাস রাখে এবং সমস্ত দিক থেকে পাশে থাকে। কিন্তু নবাব সিরাজ তার বাড়ির তথা তার অন্দরমহলের ওই ষড়যন্ত্রের জালের মধ্যে আটকা পড়ে গিয়েছিলেন। ইতিহাস তো আগে আলোচনা করেছি। আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা, কী নাম? মেহেরুন্নিসা, পরবর্তীতে নাম হয় ঘসেটি বেগম, ঘসেটি বেগমের স্বামী কী নাম? নওয়াজেশ মোহাম্মদ। এদিকে আলীবর্দী খাঁর অন্য আর এক কন্যা, মেজ কন্যা তামিনা বেগম, আর তার পুত্র পূর্ণিয়া নবাব শওকত জং। আর এদিকে কনিষ্ঠ কন্যা আমিনা বেগম, তার পুত্র সিরাজ। তাহলে এখানে তো সিংহাসনকে নিয়ে ষড়যন্ত্র হবেই, কারণ আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তার মানে আলীবর্দী খাঁর যদি পুত্র সন্তান না থাকে তাহলে আলীবর্দী খাঁর সিংহাসনের দাবিদার কে হবে? নিয়ম অনুযায়ী কে হবে? কার হওয়া উচিত? সিরাজ। তোমার মুন্ডু। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, 3 কন্যা, তার মধ্যে ঘসেটি বেগম বড়, তামিনা বেগম মেজ, আমিনা বেগম ছোট। তাহলে আগে সিংহাসনের দাবিদার কে হবে? কোন মেয়েটা হবে? ঘসেটি বেগম। মেয়ে তো আর সিংহাসনের দাবিদার হতে পারে না, তাই তার কোনো সন্তান হবে, তার পুত্র সন্তান হবে। তার তো পুত্র সন্তান ছিলই না, তাহলে কে হবে? মেজ মেয়ের ছেলে। মেজ মেয়ের ছেলেকে বঞ্চিত করেছে। মেজ মেয়ের ছেলের নাম কি? শওকত জংকে বঞ্চিত করেছে, কারণ আলীবর্দী খাঁর অন্ধ স্নেহ ছিল সিরাজের উপরে। অতএব সবাইকে বঞ্চিত করে যদি ছোট মেয়ের ছেলেকে সিংহাসনে বসায় তাহলে বড় মেয়ে, মেজ মেয়ে বা তাদের স্বামীরা বা তাদের ছেলেপুলেরা ছেড়ে দেবে, বরং আরও পাড়া প্রতিবেশীদেরকে সাথে নেবে, নিজেদের বাড়ির লোকজনকেও সাথে নেবে, দলে নেবে, পাড়া প্রতিবেশীকেও সাথে নেবে। আর সেই পাড়া প্রতিবেশীর মধ্যে কারা আছে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আছে, তার সভাপারিষদরা রয়েছে। ইতিহাস নয়, এটা হচ্ছে জীবনের কথা, বাস্তবের কথা। ইতিহাসকে জীবন দিয়ে বোঝো। দেখো, ইতিহাস আর ইতিহাস নয়, মনে হবে তোমার চোখে দেখা গল্প হয়ে উঠেছে নিজের জীবনের। কটা বাজে? তো যাই হোক, আজকের আমি পুরো বিষয়টার উপরে একটা সামগ্রিক আলোচনা করলাম। আমি যে ব্যাপারটা আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে 1938 খ্রিস্টাব্দে রচিত এই সিরাজ উদ্দৌলা নাটকটি নাট্যকার রচনা করেছিলেন, তার কারণ তিনি তখন দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষ দ্বিধা বিভক্ত হতে চলেছে।
অর্থাৎ অখণ্ড তথা অবিভক্ত বাংলাকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে এদিক থেকে, আর ভারতবর্ষের উত্তর পশ্চিম থেকে অঙ্গচ্ছেদ করার চেষ্টা চলছে, মানে পাঞ্জাব প্রদেশ থেকে বের করে নেওয়ার চেষ্টা চলছে পাকিস্তান নামে একটা রাষ্ট্রকে। তাহলে ওদিকে পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত করা হলো, এদিকে বাংলাদেশ, আজকের বাংলাদেশ তথা তৎকালীন সময় পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান নিয়ে একটা রাষ্ট্র গঠন করার একটা পরিকল্পনা চলছে, চক্রান্ত চলছে। অথচ আমরা ভারতবাসী, এক ঐক্যবদ্ধ ভারতবাসী, অথচ আমাদের ভারতবাসী থেকে ভারতবাসীকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমাদের এই মাতৃভূমি থেকে আমাদের এই দেশ জননীর অঙ্গচ্ছেদ করার চক্রান্ত চলছে। এত বড় একটা বিপর্যয় আসতে চলেছে, তাহলে একে আটকাতে হবে, রোধ করতে হবে। আর এই জায়গা থেকেই ভাবনার শুরু হয়েছিল, এই জায়গা থেকে উদ্যোগের শুরু হয়েছিল, এই জায়গা থেকে নাট্য চর্চা, নাটক রচনা, নাটকে উপস্থাপন, মঞ্চস্থ করা শুরু হয়েছিল। শচীন্দ্রনাথ সেনগুপ্ত এই নাটক লিখেছিলেন এই ভাবনা থেকে, এই জাতীয়তা বোধ জাগরণের ভাবনা থেকে, মানসিকতা থেকে। কিন্তু তিনি যে ডাক দিয়েছিলেন সেদিন, সম্প্রীতির ডাক, সাম্প্রদায়িকতার যে বিভেদ, সেই বিভেদ ঘুচিয়ে দিয়ে সাম্প্রদায়িক যে সম্প্রীতির ডাক তিনি দিয়েছিলেন, সেই ডাক শুনে বাঙালি যদি সেদিনকার ঐক্যবদ্ধ হতে পারত, ভারতবাসী যদি সেদিনকার রুখে দাঁড়াতে পারত, তাহলে দেশ বিভাগ ঘটতো না। কিন্তু দেশ বিভাগ ঘটে গেল। তার মানে নাট্যকারের যে এই অভিনব প্রচেষ্টা, নাট্যকারের যে এই উদ্যোগ, সেই উদ্যোগ কোথাও না কোথাও যেন ব্যর্থ হলো। সেই ব্যর্থতার যে নিষ্ঠুর যে পরিণতি, সেই পরিণতিটা আমরা এখনও ভোগ করে চলেছি। তাই আমাদের স্বাধীনতা দিবস শুরু হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমরা 14ই আগস্টের পর 15ই আগস্টে পা দিয়ে দিয়েছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। এবং কালকে প্রত্যেকে বাড়িতে থেকে ছাদে উঠে একটা জাতীয় পতাকা তোলো। প্রত্যেকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আর পড়া কি হবে, কি নিয়ে হবে, পরে গ্রুপে বলে দেবো। ঠিক আছে।